প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো প্রথমেই যদি আমরা অঙ্কটা দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2015 এবং 2020 সালে এসেছে। তো আমরা যদি শুরুতেই অঙ্কটা করি, এখানে বলছে অনেক কোম্পানি হ্যাজ ফলোয়িং ব্যালেন্সেস ইন সিলেক্টেড অ্যাকাউন্ট অন ডিসেম্বর 31, 2020। এখানে ডিসেম্বর 31, 2020 সালে তাদের আগের থেকেই কিছু ব্যালেন্স দেওয়া আছে এবং বলছে অল দ্য অ্যাকাউন্ট হ্যাভ নর্মাল ব্যালেন্স, অনেক কোম্পানি ডেবিট প্রিপেমেন্টস টু এক্সপেন্স account when paid and credit revenues account when received। মানে ব্যাপারটা হচ্ছে এখানে ওরা বলছে যে যখন সে ডেবিট করে প্রিপেমেন্টগুলো এবং ক্রেডিট করে হচ্ছে যখন সে রেভিনিউগুলো রিসিভ করে। তো দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন গ্যাদার্ড অ্যাট ডিসেম্বর 31, 2020। আমরা যদি প্রথম এন্ট্রিটা পড়ার চেষ্টা করি, বলছে অনেক কোম্পানি পেইড 2100 ফর 12 মান্থ অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন 1, 2020। মানে জুন 1, 2020 থেকে সে 2100 টাকার 12 মান্থের হচ্ছে ইন্স্যুরেন্স পরিশোধ করেছে। এখন যদি আমরা একটু ইন্স্যুরেন্সের দিকে তাকাই, তাহলে ইন্স্যুরেন্সটা আসলে প্রাথমিকভাবে খরচ আকারে লিপিবদ্ধ করা আছে 2100 টাকা। তাহলে আমরা জানি যে প্রাথমিকভাবে যদি খরচ আকারে লিপিবদ্ধ করা হয়ে থাকে, তাহলে আমরা আসলে কিসের জাবেদা দিব? সম্পদের জাবেদা দিব। তো আমরা যদি ইন্স্যুরেন্সের সম্পদের জাবেদা দিই, তাহলে সম্পদের জাবেদা কি হবে? সম্পদকে ডেবিট করতে হবে। তাহলে আমরা সেই জন্য প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করেছি এবং ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ক্রেডিট করেছি। কারণ আমরা জানি যে সম্পদ থাকলে, খরচ থাকলে সম্পদের জাবেদা দিতে হয়। তাহলে প্রাথমিকভাবে এরা কি আকারে লিপিবদ্ধ করেছে? খরচ আকারে লিপিবদ্ধ করেছে 2100 টাকা। এই জন্য আমরা এখন সম্পদের জাবেদা দেবো। তো আমরা সম্পদের জাবেদা দিলাম যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এখন কথা হচ্ছে আমরা তো সম্পদের জাবেদা দিয়েছি। তো সম্পদের জাবেদা যদি দিয়ে থাকি, তাহলে আমাদের টাকা বসাতে হবে কিসে? টাকাও হবে সম্পদের। তো সম্পদের জাবেদা যদি টাকাটাও সম্পদ হয়, তাহলে সম্পদটা আমরা কিভাবে হিসাব করবো? চলুন আমরা দেখি। তো আমরা যদি খেয়াল করি, এটা দেওয়া হয়েছে কত দিনের জন্য? 12 মাসের জন্য দেওয়া হয়েছে। কত মাসে? 12 মাসে। যেটা শুরু হবে কত থেকে? জুনের 1 তারিখ থেকে। তাহলে যদি আমরা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দেখি, যে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আসলে কয় মাস? জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 7 মাস। তার মানে এই বছরের পরে কতদিন? 7 মাস পরে। তাহলে এই 7 মাসটা হচ্ছে এক্সপেন্স। এই 7 মাস কি? এক্সপেন্স। কারণ সে জুনের 1 তারিখে পরিশোধ করেছে। তাহলে আমরা যদি এক্সপেন্সের জাবেদা দিতাম, তাহলে আমাদের আসলে 7 মাসের এক্সপেন্স দেখাইতে হতো। কিন্তু আমাদের তো আসলে সম্পদের জাবেদা আমরা দিয়েছি। তাহলে 7 মাস যদি এই 12 মাসের মধ্যে যদি 7 মাস এক্সপেন্স হয়, তাহলে আর 5 মাস কি? 5 মাস হচ্ছে সম্পদ। তাহলে 7 মাস যদি আমাদের এক্সপেন্স হয়, আর 5 মাস হচ্ছে কি? আমাদের সম্পদ। এটা হচ্ছে অ্যাসেট। তাহলে আমরা তো সম্পদের জাবেদা দিয়েছি, তাহলে আমাদের আসলে সম্পদেরই এন্ট্রি দিতে হবে। তাহলে সম্পদের এন্ট্রি আমরা কতদিন দিব? 5 মাসে। তাহলে এই জন্য আমরা 2100 টাকাকে কি করব? 2100 টাকাকে 12 দিয়ে ভাগ দিব এবং 5 দিয়ে গুণ দেব। যদি আমরা এখানে খরচের জাবেদা দিতাম, তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ না দিয়ে 7 দিয়ে গুণ দিতাম। তো এই ছিল এই এন্ট্রিটার সমাধান। চলেন আমরা পরবর্তী এন্ট্রিতে চলে যাই। পরবর্তী এন্ট্রি 2 নম্বরে বলেছে যে এ কাউন্ট অফ সাপ্লাইস অন ডিসেম্বর 31, 2020 ইন্ডিকেট দ্যাট সাপ্লাইস অফ টাকা 800 আর অন হ্যান্ড। মানে 800 টাকার সাপ্লাইস হাতে আছে। এখন চলেন আমরা দেখি সাপ্লাইসকে আসলে কি আকারে লিপিবদ্ধ করা হয়েছে। সাপ্লাইসকে এক্সপেন্স আকারে লিপিবদ্ধ করা হয়েছে। কত টাকা? 2450 টাকা। তো আমরা বলেছিলাম যে প্রাথমিকভাবে যদি এক্সপেন্স আকারে লিপিবদ্ধ করতে হয়, তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে? সম্পদের জাবেদা দিতে হবে। তাহলে সাপ্লাইসের এক্সপেন্সের সম্পদের নাম কি? সাপ্লাইসের এক্সপেন্সের সম্পদের নাম হচ্ছে সাপ্লাইস। তো আমরা সেটা যদি দেখি, এই যে সাপ্লাইস, সাপ্লাইসকে আমরা কি করেছি? ডেবিট করেছি। কত টাকা? 800 টাকা। কেন? কারণ সাপ্লাইস কি হিসাব? সাপ্লাইস নিজেই একটি সম্পদ হিসাব। তো সাপ্লাইসকে আমরা যদি সম্পদের জাবেদা দিই, তাহলে আমাদের এন্ট্রি হবে কিসের? সম্পদের। আমি আবারও বলতেছি যে আমরা যে এন্ট্রি দিব, টাকাটাও কি সেই এন্ট্রি হতে হবে। তাহলে আমরা আসলে খরচের জাবেদা দিইনি, আমরা এখানে কিসের জাবেদা দিয়েছি? সম্পদের জাবেদা দিয়েছি। তাহলে সম্পদ আমরা বলতেছে যে ইন্ডিকেট দ্যাট সাপ্লাইস অফ টাকা 800 আর অন হ্যান্ড। মানে বছর শেষে আপনার কাছে 800 টাকার সাপ্লাইস হাতে আছে। তো যেটা আমার হাতে আছে ওইটাই কি? আমার সম্পদ। তাহলে এই জন্য আমরা সাপ্লাইসকে কি করেছি? ডেবিট করেছি এবং সাপ্লাইস এক্সপেন্সকে কি করেছি? ক্রেডিট করেছি। কেন? কারণ একদিকে সম্পদ আমাদের
বৃদ্ধি রয়ে গেছে, তাহলে সম্পদকে ডেবিট করেছি এবং খরচকে আমরা ক্রেডিট করেছি। এরপর চলেন আমরা পরবর্তীতে এন্ট্রিটা যদি দেখি, এখানে বলছে যে অন December 1 অনিক কোম্পানি কালেক্টেড 40,000 টাকা ফর কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্ম ফ্রম December 1 2020 থ্রু মার্চ 31 2021। মানে অনেক কোম্পানি এখানে 40,000 টাকার কনসাল্টিং রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ হচ্ছে রিসিভ করেছে, যেটা শুরু হবে ডিসেম্বরের 1 থেকে। কত তারিখ থেকে? ডিসেম্বরের 1 থেকে, কিন্তু এটা শেষ হবে যে মার্চের 31 তারিখে। তো আমরা দেখি যে সে কি আকারে লিপিবদ্ধ করেছে, কনসাল্টিং রেভিনিউ আকারে সে লিপিবদ্ধ করেছে, তার মানে সে সম্পদ আয় আকারে লিপিবদ্ধ করেছে। কিসের আকারে লিপিবদ্ধ করেছে? আয় আকারে লিপিবদ্ধ করেছে। তাহলে আমরা জানি যদি আয় আকারে লিপিবদ্ধ করে থাকে তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে? দায়ের জাবেদা দিতে হবে। তাহলে দায়ের জাবেদা বা কনসাল্টিং রেভিনিউর দায় হিসাবটা কি? দায় হিসাব হচ্ছে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ, মানে অনুপার্জিত দায়। তো যেহেতু আমাদের এটা কি হয়েছে, আয় আকারে লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে? দায়ের জাবেদা দিতে হবে। তো কনসাল্টিং রেভিনিউর দায়ের হিসাবের নাম কি? আনআর্ন কনসাল্টিং রেভিনিউ। তাহলে দায় বাড়লে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তো এই জন্য আমরা আনআর্ন কনসাল্টিং রেভিনিউকে কি করেছি? ক্রেডিট করেছি। আনআর্ন কনসাল্টিং রেভিনিউকে ক্রেডিট করেছি, তাহলে আমাদের আয় কমে গেছে। তাই আনআর্ন কনসাল্টিং রেভিনিউর আয় হিসাবের নাম কি? কনসাল্টিং রেভিনিউ। তাহলে আয় কমলে কি হয়? ডেবিট হয়। এই জন্য আমরা আয়কে কি করেছি? ডেবিট করেছি। এরপর আসি টাকায়। টাকাটা হচ্ছে, আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, যে এখানে ডিসেম্বরের 1 তারিখে দেওয়া হয়েছে এবং মার্চের 31 তারিখ পর্যন্ত এটা চালু থাকবে। তো এই বছরে হচ্ছে 1 মাস এবং পরবর্তী বছরে হচ্ছে 3 মাস। এখন কথা হচ্ছে এই বছরে যেটা সংগঠিত হয়েছে সেটা তো আমার আয় হয়ে যাবে, কিন্তু পরবর্তী বছরের যে 3 মাস আমরা নিয়ে গেছি 2021 সালে, এটা তো আমাদের দায়, কারণ এটা তো মেয়াদ এখনো উত্তীর্ণ হয় নাই। তো মেয়াদ উত্তীর্ণ না হওয়ার কারণে এটা আমাদের দায় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আপনি কিসের জাবেদা দিয়েছেন? এটা আমরা দিয়েছি কিসের জাবেদা? এটাকে আমরা আয়ের জাবেদা দিয়েছি না দায়ের জাবেদা দিয়েছি? এটা আমরা দায়ের জাবেদা দিয়েছি। কেন? কারণ আমাদের আয় হিসেবে লিপিবদ্ধ করছে প্রাথমিকভাবে। তাহলে দায়ের যদি এন্ট্রি আপনি দিয়ে থাকেন, তাহলে দায়ের এন্ট্রি দিলে টাকাটাও তো দায়ের হবে। তাহলে এই বছরের যেটা আমাদের অর্জিত হয়ে যাবে সেটা আমাদের আয়। তাহলে এই বছর অর্জিত হবে কয় মাস? এই বছর অর্জিত হবে মাত্র 1 মাস। এই বছর অর্জিত হবে কত? মাত্র 1 মাস। কিন্তু আমাদের সামনের বছর রয়ে যাবে কত? 3 মাস। তাহলে সামনের বছর যেটা থাকবে সেটাই তো দায়। তাহলে এই জন্য আমরা কি করব? এটাকে 4 দিয়ে ভাগ দিব এবং 3 দিয়ে গুণ দেব। আমরা দায়ের টাকাটাই লিখব। তাহলে আমাদের এই মাসে হবে 1 মাসেরটা হচ্ছে আয় এবং 3 মাসে হচ্ছে দায়। যেহেতু আমি দায়ের জাবেদা দিয়েছি, তাহলে দায়ের টাকাটাই আমরা এখানে লিখেছি। এরপর আমরা যদি পরবর্তী এই অঙ্কের শেষের এন্ট্রিটার দিকে যদি তাকাই, যে ডিসেম্বর অফ ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড 10,000 টাকা পার আনাম। প্রতি বছর হচ্ছে 10,000 টাকা ডেপ্রিসিয়েশন দিতে হয়। আর ডেপ্রিসিয়েশনের একটাই জাবেদা আমরা জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো আমরা এই অঙ্কটা সহজভাবে সমাধান করলাম। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1টা আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলেছিল। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি খুবই দিয়ে দিয়েছি। এখানে বলেছিল জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি অফ ডিসেম্বর 31, 2020। এখন যদি আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টটা একটু পড়ে দেখি, দ্বিতীয় রিকোয়ারমেন্টটা বলছে অন দ্য বেসিস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি প্রিপেয়ার দ্য রিভার্সিং এন্ট্রিস হোয়ার রিকোয়ার্ড। মানে যেখানে যেখানে আপনার রিভার্সিং এন্ট্রির প্রয়োজন হবে সেখানে সেখানে আপনি কি করবেন? রিভার্সিং এন্ট্রি দাখিল করবেন। এখন যদি আমরা রিভার্সিং এন্ট্রি দিতে যাই, তাহলে তো আমাদের রিভার্সিং এন্ট্রির রুলসগুলো আগে জানতে হবে। আমরা যদি একটু রুলসগুলো আবার একটু লিখে দেই আপনাদের সুবিধার্থে, আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আমরা যদি পড়ে দেখি, এখানে বলছে যে প্রকৃতপক্ষে নিম্নোক্ত 4 ধরনের লেনদেনের হচ্ছে রিভার্স এন্ট্রি হয়। প্রথম হচ্ছে বকেয়া আয়সমূহ এবং পরবর্তীতে বকেয়া খরচসমূহ, পরবর্তীতে অগ্রিম খরচসমূহ এবং পরবর্তীতে আনআর্ন রেভিনিউ মানে অনুপার্জিত আয়সমূহ। তো এখানে আবার কিছু কিছু জিনিসের তথ্য দেওয়া আছে। নিম্নলিখিত সমন্বয় দাখিলের জন্য বিপরীত দাখিলের প্রয়োজন নাই, মানে কোন কোন হিসাবে আমরা সমন্বয় দাখিল বিপরীত দাখিল দেখাবো না। সেটা হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ, প্রিপেইড এক্সপেন্স যদি প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লেখা হয় তাহলে আমরা আসলে এটা জাবেদা দাখিলা রিভার্সিং এন্ট্রি দেখাবো না। মানে এরপর যদি বলছে অনুপার্জিত আয় প্রাথমিকভাবে যদি দায় হিসাবে লেখা হয় তাহলে সেটা আমরা বিপরীত দাখিলা দেখাবো না। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এইগুলো হচ্ছে বিপরীত দাখিলা হয় না।
তো আমরা যদি প্রথম এন্ট্রিটার দিকে তাকাই, যে এটা বলছে এন্ট্রি দিয়েছিলাম কি প্রিপেড এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এখন আমাদের যে শর্ত আছে, যে এখানে যদি শর্তের দিকে তাকাই, যে অগ্রিম প্রদত্ত খরচ সমূহ, এটার কি হয়, রিভার্সিং হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, অগ্রিম প্রদত্ত খরচ যদি আমরা প্রাথমিকভাবে সম্পদ হিসেবে লিখি তাহলে আবার রিভার্সিং হবে না। তাহলে এটার দিকে আমরা প্রাথমিকভাবে কি আকারে লিখেছি, প্রাথমিকভাবে আমরা আসলে ইন্স্যুরেন্সকে খরচ হিসেবে লিখেছি, যেহেতু সম্পদ হিসেবে লিখি নেই, তার মানে আমাদের এটা রিভার্সিং হবে। এখন রিভার্সিং এর মানে কি, এইটিটাকে উল্টাই দেওয়া, আর কিছুই না। তাহলে আমরা যদি রিভার্সিং, এই দেখেন আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, আমরা জাস্ট রিভার্সিংটাকে, এন্ট্রিটাকে উল্টাই দিয়েছি, আমাদের রিভার্সিং হয়ে গেছে। এরপর যদি আমরা পরবর্তী এন্ট্রি দেখি, যে কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, এটা আমরা দিয়েছিলাম জাবেদা। এখন যদি শর্ত দেখি আমরা, যে অনুপার্জিত, হ্যাঁ আনআন রেভিনিউ এটা রিভার্সিং হয়, কিন্তু রিভার্সিং হলেও যদি অনুপার্জিত আয়কে প্রাথমিকভাবে আপনি দায় হিসাবে লেখেন তাহলে আবার রিভার্সিং দেখাতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু প্রথমে দেখি যে কি অবস্থা, যে প্রাথমিকভাবে এটা আয় হিসাবে লিপিবদ্ধ করেছে, দায় না, আয় হিসাবে লিপিবদ্ধ করেছে। আর আয় হিসাবে লিপিবদ্ধ করলে অবশ্যই এটা রিভার্সিং হবে। তো এই জন্য এটারও আমরা কি করতে হবে, রিভার্সিং দিতে হবে। তাহলে আমরা রিভার্সিং দিলাম, যে আনআন কনসাল্টিং রেভিনিউ ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, মানে জাস্ট জাবেদাটাকে উল্টাই দিবেন। এটাও আমরা সমাধান করতে পারলাম। এরপর যদি দেখি, যে পরবর্তীতে এন্ট্রি দিয়েছিলাম আমরা সাপ্লাইস ডেবিট এবং সাপ্লাইস এক্সপেন্স, এটাও তো একটা প্রিপেড এক্সপেন্স। তাহলে আমরা শর্ত ছিল কি, প্রিপেড এক্সপেন্স যদি থাকে তাহলে তো আমরা এটা রিভার্সিং দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে, যদি এটা প্রাথমিকভাবে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে আবার রিভার্সিং দিতে পারবো না। তাহলে চলেন আমরা দেখে আসি, যে সাপ্লাইসকে এখানে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, সম্পদ না, তার মানে এটা রিভার্সিং দিতে হবে। তাহলে আমরা এটা রিভার্সিং দিয়ে দিলাম, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, এবং আমরা কারণ লিখে দিলাম। এর পরবর্তী এন্ট্রি ছিল হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো আমরা জানি ডেপ্রিসিয়েশন, ডেট ডেপ্ট, এগুলো রিভার্সিং এন্ট্রি হয় না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অঙ্কে আরো ভালো করে আপনারা দেখার চেষ্টা করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।